আজকে আমরা আলোচনা করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 নিয়ে। এই বিলটা ক্যাব নামেও পরিচিত। বিলের নামকরণ দেখে এটা পরিষ্কার যে এটা অ্যামেন্ড অর চেঞ্জ দ্য ল রিলেটেড টু সিটিজেনশিপ এই নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হয়েছে কিন্তু দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 উপরে। এই অ্যাক্টে তিনটে জিনিসের উপরে আলোচনা করা হয়েছে: কে আমাদের নাগরিক হতে পারে, কিভাবে আমাদের নাগরিক হতে পারে এবং কিভাবে আমাদের এই সিটিজেনশিপ যেতে পারে। এই অ্যাক্টটা 30 ডিসেম্বর 1955 সালে পাস হয়েছিল এবং এটা এনেক্ট করা হয়েছিল 6th রিপাবলিক ইয়ার অফ ইন্ডিয়া। এই স্বাধীনতার সময় বেশ কিছু সংখ্যক মুসলিম এবং হিন্দুরা পাকিস্তানে গিয়েছিল বা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল। এর ফলে ভারতে অনেক রিফিউজি তৈরি হয়েছিল এবং তারা প্রত্যেকেই স্বাধীন ভারতে থাকতে চেয়েছিল ব্রিটিশ চলে যাওয়ার পর। এই রিফিউজিরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আবেদন করার ফলই ভারতীয় নাগরিকত্ব নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। এর জন্যই 30 ডিসেম্বর 1955 সালে ভারতের নাগরিকত্ব আইন পাস করতে হয়েছিল পার্লামেন্টে। এরপর আমরা সংবিধানে নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে আমাদের এই নাগরিকত্ব নিয়ে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। এর মধ্যে কিন্তু কোথাও বলা নেই আমরা কিভাবে নাগরিকত্ব পাবো এবং কিভাবে নাগরিকত্ব হারাবো এই বিষয়ে। আর্টিকেল 11-এ পরিষ্কারভাবে বর্ণনা করা আছে পার্লামেন্টের ক্ষমতা রয়েছে এনি ল ফ্রেম করার ইন টার্মস অফ অ্যাকুইজিশন অর টার্মিনেশন অফ সিটিজেনশিপ। অর্থাৎ আর্টিকেল 11 পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে সিটিজেনশিপকে রেগুলেট করার ও এর উপর আইন তৈরি করার। আর্টিকেল 10-এ পরিষ্কারভাবে বলা আছে যদি কেউ অলরেডি ভারতীয় নাগরিক হয় তাহলে আর্টিকেল 11-এর ক্ষমতা অনুযায়ী পার্লামেন্ট যে আইন তৈরি করবে তা কোনোভাবেই ওই নাগরিকের নাগরিকত্বের উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে আর্টিকেল 10-এ পরিষ্কার বলা আছে পার্লামেন্ট যে আইনই বানাক না কেন নাগরিকত্ব বজায় থাকবে। আর আর্টিকেল 11-এ বলা আছে পার্লামেন্টের ক্ষমতা নাগরিকত্বের উপর আইন বানানোর। আর্টিকেল 10 ও 11-এর উপর ভিত্তি করে পার্লামেন্ট এনেক্ট করেছিল দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তবে এই অ্যাক্ট অ্যামেন্ডেড হয়েছিল 1986, 1992, 2003, 2005, 2015 এবং সাম্প্রতিককালে 4th ডিসেম্বর 2019। এটা পার্লামেন্টে 6th বারের জন্য উত্থাপিত হয়েছিল। এটা আমাদের মেন টপিক আজকের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019। যারা ইল্লিগ্যাল মাইগ্রেন্টস ছিলেন, হিন্দু, জৈন, বুদ্ধ, শিখ, পার্সি এবং খ্রিস্টান কমিউনিটির, তাদের 2019-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল দ্বারা নাগরিকত্ব দেওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। যারা মুসলিম মেজরিটি দেশ থেকে এসেছিল, যেমন আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে। এদের প্রত্যেকটি মুসলিম মেজরিটি কান্ট্রি ও ইসলাম তাদের প্রধান ধর্ম। অবৈধ অভিবাসী হতে গেলে দুটি বৈশিষ্ট্য প্রয়োজন: এক, যে কোনো বিদেশি যে প্রবেশ করেছে ভারতে বৈধ পাসপোর্ট ছাড়া অথবা ভ্রমণ ডকুমেন্টস ছাড়া। যে কোনো বিদেশি যে প্রবেশ করেছে ভারতে বৈধ পাসপোর্ট নিয়েই ও ভ্রমণ ডকুমেন্টস নিয়েই, কিন্তু ভারতে তার নির্দিষ্ট সময় পেরিয়ে গেল, সে আর ফিরে যায়নি। সরকারি কথায় এরাই হলো অবৈধ অভিবাসী। ভারতীয় কেন্দ্রীয় সরকার বলেছে যে কোনো লোক যিনি হিন্দু, জৈন, বুদ্ধ, শিখ, পার্সি এবং খ্রিস্টান কমিউনিটিতে বিলং করেন এবং ছিলেন আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে, তারা অবৈধ অভিবাসী হিসাবে শনাক্ত হবেন না যদি সেই ব্যক্তি 31 ডিসেম্বর 2014-তে বা তার আগে ভারতে প্রবেশ করেন। প্রস্তাবিত বিলটিতে 11 বছর ভারতে বসবাসের পরিবর্তে মাত্র 5 বছর করা হয়েছে যারা আগের ওই 6টি ধর্মীয় কমিউনিটিতে বিলং করেন এবং এই 3টি দেশে বসবাস করতেন। এটা বোঝার জন্য একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক। পাকিস্তান তৈরি হয়েছিল মুসলমান বা ইসলামের নামে এবং 1955 সালে পূর্ব পাকিস্তান তৈরি করা হয়েছিল, যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। যখন ভাগাভাগি হয়েছিল তখন লক্ষ লক্ষ মানুষ ভিটে মাটি ছাড়া হয়েছিল এবং সবচেয়ে দ্রুত অভিবাসন ছিল মানবজাতির ইতিহাসে মনে হয় এই ব্যাপারটা। অনেক মানুষ তাদের পৈতৃক সম্পত্তি ছেড়ে বর্ডার ক্রস করেছিল স্থলভাগ ও জলভাগ দিয়ে। 1950 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও লিয়াকত আলী খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন মাইনরিটিদের অধিকারকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য উভয় দেশের মধ্যে। এটা লিয়াকত নেহেরু চুক্তি নামে খ্যাত। এটা দিল্লিতে হয়েছিল বলে দিল্লি চুক্তি নামেও খ্যাত। তবে বাস্তবে যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য ছিল এই চুক্তির, সেটা হলো পাকিস্তান মাইনরিটিদের গুরুত্ব দেয়নি। এতে যোগেন্দ্রনাথ মণ্ডল, যিনি পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের বিরোধিতা করেছিলেন যে পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র, এটা তিনি মেনে নিতে পারেননি।
যেটা জিন্নাহ সেকুলার পাকিস্তান ধারণারও পরিপন্থী ছিল। এবং যোগেন্দ্রনাথ মন্ডল রেজিগনেশন দিয়েছিলেন এটা উল্লেখ করে যে পাকিস্তানে মাইনরিটিদের কেমনভাবে দেখা হয়। অন্যদিকে ভারতে একটা জাতীয় কমিশন ফর মাইনরিটি তৈরি করা হয়েছিল। কমিউনিটি যেমন মুসলিম, জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান, শিখ এবং পার্সিস এদের কেন্দ্রীয় সরকার মাইনরিটি হিসাবে ঘোষিত করেছিল। আবার পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশেও অনেক লোক ছিল যারা হিন্দু, জৈন, বুদ্ধিস্ট, শিখ, পার্সি, খ্রিস্টান ছিল। ফলে তারা ওই তিনটি দেশে মাইনরিটি ছিল। ওই সমস্ত দেশে সঠিক মর্যাদা মাইনরিটিদের না দেওয়ার জন্য অনেক লোক ভারতে অবৈধভাবে বসবাস শুরু করে। তাহলে এই সমস্ত ধর্মীয় কমিউনিটি রিফিউজিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটা সরলীকরণ করাই ছিল এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের প্রধান লক্ষ্য। রিফিউজিদের আশ্রয় দেওয়াটা ভুল কিছু নয়, যারা বসবাসের জন্য বিপদের সম্মুখীন হচ্ছেন, বিশেষভাবে বিভিন্ন ধর্মাবলম্বী হওয়ার জন্য। দুটো প্রধান অপোজিশন ছিল এই বিলে। প্রথম, উত্তর পূর্বে বসবাসকারী লোকজন তীব্রভাবে এই বিলের বিরোধিতা করে, এটা বলে যে এটা উত্তর পূর্ব ভারতের ডেমোগ্রাফিকে পরিবর্তন করে দেবে, প্রচুর সংখ্যক বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারে। দ্বিতীয় অপোজিশনটি হলো বিরোধী পার্টিরা বলে এই বিল মুসলমান স্বার্থ বিরোধী এবং এটা সংবিধানের 14 নম্বর আর্টিকেলের পরিপন্থী। নাগরিকত্ব ধর্মের উপর ভিত্তি করে দেওয়া যায় না। সরকারি যুক্তি ছিল দ্বিতীয় পয়েন্টের উপর যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, যেখানে মুসলমানরা মেজরিটি, তাই তারা মাইনরিটি হিসেবে গণ্য হতে পারে না। তবে আহমদীয় মুসলমান সম্প্রদায় কিন্তু মাইনরিটি পাকিস্তান ও বাংলাদেশে। তাহলে এটা বলা যেতে পারে যে আহমদীয় মুসলিমরা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। তাহলে মুসলমান কমিউনিটি মাইনরিটি থেকে বাদ কিভাবে যাবে? হিন্দু মুসলিম রাজনৈতিক এজেন্ডা অনেকদিন ধরেই চলে আসছে। এটা একটা রাজনৈতিক এজেন্ডা হতেই পারে। ভারতে কিন্তু ধর্মের প্রভাব ভালোই লক্ষ্য করা যায়। টু নেশন থিওরি এটা কিন্তু এখনো মানুষের মনে জেগে আছে। আহমদীয় মুসলমানরা এখন মাইনরিটি থেকে গেছেন, একথা সত্যি। তবে এটাও ঠিক যে এই আহমদীয় মুসলমানরাও কিন্তু পাকিস্তান সৃষ্টিতে পাকিস্তানকে সমর্থন করেছিল। বিরোধীরা বারবার বলেছে যে এই অ্যামেন্ডমেন্ট বিল আর্টিকেল 14-এর পরিপন্থী, যদিও এটা সম্পূর্ণরূপে সঠিক নয়। আর্টিকেল 14-এ বলা আছে রাইট টু ইকুয়ালিটি বিফোর দ্য ল। তাহলে এখানে একটা কথা এসে যায় যে যারা ভারতীয় নাগরিক নয় তাদের ক্ষেত্রে কি সাংবিধানিক অধিকার প্রযোজ্য হবে? এর উত্তর কিন্তু আমার সঠিক জানা নেই। তবে যদি নাগরিক নয় এমন ব্যক্তিও সাংবিধানিক অধিকার পেয়ে থাকেন, তবে সেটা অবশ্যই আর্টিকেল 14-এর পরিপন্থী এবং অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 14-কে ভায়োলেট করবে। তবে সব কিছু প্রস এবং কনসকে মাথায় রেখেই কিন্তু এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লতে পরিণত হবে। এরপর এই বিলের প্রধান বিরোধিতা আসে উত্তর পূর্বে বসবাসকারী লোকজনদের কাছ থেকে, কারণ তারা এখনও বিশ্বাস করে যে এই আইন চালু হলে উত্তর পূর্ব ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তারা চিন্তিত ইল্লিগ্যাল বাঙালি হিন্দু অভিবাসীদের নিয়ে যারা বাংলাদেশে বসবাস করে। একটা বিশাল সংখ্যক ইল্লিগ্যাল মাইগ্রেন্টস যারা মুসলমান ও হিন্দু উভয়ই প্রবেশ করেছে আসামের মধ্য দিয়ে ভারতে, এবং এই বিলের উদ্দেশ্যই হলো ইল্লিগ্যাল হিন্দু মাইগ্রেন্টসদের নাগরিকত্ব দেওয়া। এর জন্য বিশাল আন্দোলন চলছিল আসাম, মণিপুর ও ত্রিপুরাতে। আন্দোলনটি আসামের প্রধানত ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যেই ছিল। বিলে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামকে বাদ দেওয়া হয়েছে। মেঘালয়, কিছু ট্রাইবাল পার্ট আসামের ও ত্রিপুরার। এই সমস্যাটা বুঝতে হলে আরেকবার ইতিহাসে ফিরে যেতে হবে। আসাম ব্রিটিশ দ্বারা প্রথম অধিগৃহীত হয়েছিল 1824 খ্রিস্টাব্দে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধে। 1826 সালে আসাম বার্মার সাথে যুক্ত হয়েছিল। 1826 থেকে 32 সাল পর্যন্ত আসাম বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে ছিল। এই সময় বাংলা আসামের সরকারি ভাষা ছিল। আসামীয় ভাষা প্রতিষ্ঠা পায় 1873 খ্রিস্টাব্দে। তথাপি আসামীয়দের একটা ভয় ছিল বাংলা ভাষার প্রতিপত্তির উপর। তারা মনে করেছিল যে যদি বাংলাভাষী ইল্লিগ্যাল মাইগ্রেন্টসরা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যায় তাহলে তারা লোকাল আসামীয়দের দূরে সরিয়ে দেবে, যেমনটা ত্রিপুরাতে হয়েছিল। আসাম ও ত্রিপুরাতে বাংলাভাষী হিন্দু ও মুসলমানরা সেখানকার অধিবাসীদের উপর প্রাধান্য বিস্তার শুরু করে। বাংলা সংস্কৃতি পুরো রাজ্যে প্রাধান্য পাবে এবং আসামীয়দের নিজেদের প্রাধান্য ও সংস্কৃতি ধীরে ধীরে বিস্তার হ্রাস হবে।
এবং অত্যধিক জনসংখ্যা রাজ্যের মূলধন ও পুঁজিতে আঘাত আনবে, চাকরিতে সমস্যা তৈরি করবে, লোকাল নাগরিকদের প্রাধান্য কমে যাবে। তবে প্রধান সমস্যা ছিল আসামিদের আইডেন্টিটি লস হওয়ার। তবে সব কিছুকে মাথায় রেখে দীর্ঘ 4 বছর পর 11ই মার্চ 2024 থেকে সারা ভারতবর্ষে CAA চালু হলো।